আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ঘুরিয়ে পেঁচিয়ে নাড়ি ভুড়ি পাকিয়ে কথা বলতে পছন্দ করি না, তাই আসুন মূল কথায়। বর্তমান বাংলাদেশের ভোটের রাজনীতির প্রেক্ষাপট পিছনের যে কোনো সময়ের চেয়ে ভিন্ন। কথাটা কে কিভাবে নেবেন জানি না, কারণ একটা সময় বাংলাদেশের রাজনৈতিক দল বলতে শুধুমাত্র আওয়ামী লীগ এবং বিএনপিকে বোঝাতো। 5 বছর বিএনপি, তো পরের 5 বছর আওয়ামী লীগ, আবার 5 বছর বিএনপি, তারপরের 5 বছর আওয়ামী লীগ। কিন্তু সেই জায়গা থেকে এই যে তারপরের 5 বছর যে আবার বিএনপির আসার কথা ছিল, ও এর এর মাঝখানে বলে রাখি, এই পরের 5 বছর আওয়ামী লীগের আগে একবার এই ধারাবাহিকতার ব্যত্যয় ঘটিয়েছিল বিএনপি। তখন তারা একতরফাভাবে ক্ষমতায় থেকে নির্বাচন দিয়ে পরবর্তীতে 6 মাসের মাথায় পুনর্নির্বাচন দিতে বাধ্য হয় এবং এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার বিএনপি আসে, এরপর তত্ত্বাবধায়ক সরকার, সেনাশাসিত সরকার, তারপর আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেও সেই বিএনপির কার্যক্রমের পুনরাবৃত্তি ঘটায়। তারা ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকারের হাতে না ছেড়ে দিয়ে নিজেরা ক্ষমতায় থেকে নির্বাচন দেন এবং যদিও একটা সমঝোতা ওই সময় হয়েছিল, শোনা যায় যে সংবিধান রক্ষার্থে একটা নির্বাচন দিয়ে পরবর্তীতে আবার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিত করে আর একটা নির্বাচন দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ আর সেই পথে হাঁটেনি। দ্বিতীয় 5 বছরের মেয়াদ শেষ করেও, এবং উল্লেখ্য যে এই 2014 সালের এই নির্বাচনটা ছিল হচ্ছে বিনা ভোটের নির্বাচন, অর্থাৎ 151টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়। এরপর আসে আবার 5 বছর পরে 2018 সালের নির্বাচন। এই নির্বাচনে, আগের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে, কিন্তু কেউ ভোট কেন্দ্রে যেতে পারে নাই, কারণ এবং ভোট দিতেও পারে নাই, কারণ এই ভোটটা হয়েছিল রাতের বেলায়, অর্থাৎ আগের দিন রাতেই ভোট দিয়ে সকল ব্যালট বাক্স পূর্ণ করে রাখা হয়েছিল। এটাকে বলা হয় রাতের ভোট। প্রথমটা ছিল ভোটবিহীন নির্বাচন, দ্বিতীয়টা রাতের ভোটের নির্বাচন, এবং 2024 সালে এসে তারা আবার নির্বাচন দেয়, যেই নির্বাচনটা ছিল হইতেছে ডামি নির্বাচন, অর্থাৎ আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ প্রত্যেকটা আসনে এইভাবে তারা নির্বাচন সংগঠিত করে এবং আবার ক্ষমতায় আসে এবং মন্ত্রিসভা গঠন করে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে খুব সাধারণ একটা কোটা আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে শুধুমাত্র শেখ হাসিনার বেফাস কথাবার্তা, এই মহিলা সারা জীবনই কথাবার্তায় লাগাম টেনে কথা বলেনি, তার কথাবার্তা ছিল ঔদ্ধত্যপূর্ণ, অহংকারী। তো তার এই বেফাস কথাবার্তার কারণে ক্ষমতা হারাতে হয় এবং দল বল পরিবার পরিজন সব নিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়, যদিও এখন আবার বিদেশে বসে বসে নানান রকম অডিও বার্তা দিচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে রাজনৈতিক পালা বদলের প্রেক্ষাপটটা একটু বলে নিলাম, কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা টোটালি ভিন্ন। এই প্রেক্ষাপটে বিএনপি যদিও একটা পুরাতন এবং ঐতিহ্যবাহী ও বৃহৎ দল, জিয়াউর রহমানকে এই দেশের মানুষ এখনো প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। তার কারণ হচ্ছে 1971 সালের 25শে মার্চ যখন এই জাতিকে অন্ধকারের মধ্যে ফেলে রেখে শেখ মুজিবুর রহমান পালিয়ে গিয়েছিলেন, তখন জিয়াউর রহমানের ভয়েস থেকেই, তার কণ্ঠস্বর থেকেই একটা আশার আলো দেখতে পেয়েছিল বাংলাদেশের মানুষ। সেই যে জিয়ার রিক্ত কণ্ঠে ভাষণ, আমি মেজর জিয়া বলছি, সেখান থেকেই শুরু হয় স্বাধীনতা যুদ্ধের সূত্রপাত। তারপর তিনি ব্যারাকে ফিরে যান যুদ্ধের পরে। এরপর ঘটনার পরিক্রমায় একটা সময়ে বাংলাদেশের ক্ষমতায়ও আসেন, রাজনৈতিক দল বিএনপি গঠন করেন। তার আদর্শ, তার চেতনা, তার যে কর্মকাণ্ড, এগুলোকে বাংলাদেশের মানুষ এখনো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে, মানুষ তাকে ভালোবাসে। তো এই যে এই ঐতিহ্যবাহী বিশাল একটা দল স্বাভাবিকভাবেই আশা করতেছে যে নির্বাচন হলেই তারা ক্ষমতায় আসবে,
যে কারণে 2024-এর গণ অভ্যুত্থানের পর তারা একলা পথে, একলা হাঁটো নীতিতে চলা শুরু করেছে। যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার আগে জাতীয় সরকারের প্রস্তাব করা হয়েছিল, তখন তারা রাজি হয়নি, কারণ তাদের ধারণা ছিল জাতীয় সরকার গঠন করা হলে নির্বাচন প্রলম্বিত হবে এবং তাদের ক্ষমতায় আসার পথ দীর্ঘায়িত হবে। বলা হয়েছিল বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার আমলের রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার জন্যে, কিন্তু সেখানেও তারা ভেটো দিয়েছে। তাদের যুক্তি ছিল সাংবিধানিক সংকট তৈরি হবে। যেখানে একটা বিপ্লবের মাধ্যমে পুরো মন্ত্রিসভা সরকারটাকে হটিয়ে দেওয়া হয়েছে, সেখানে কিসের সাংবিধানিক সংকট তারা দেখছে, এটা আমার বোধগম্য না। এরপর যখন বলা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, তখন তারা বলল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমরা কারা, এই সিদ্ধান্ত জনগণ নেবে। জনগণ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় তাদের শুধুমাত্র একটা অধিকারই থাকে, সেটা হচ্ছে ভোট দেয়া। এই ভোটের মাধ্যমে তারা হয়তো তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, এর বাইরে আর কিছুই করতে পারে না। এখন এই ভোটটা, তাদের যুক্তি যদি আমি মেনেও নিই যে হ্যাঁ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হইল না, আওয়ামী লীগ নির্বাচনে আসলো কিন্তু জনগণ তাদেরকে ভোট দিল না, প্রত্যাখ্যান করলো, এইভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল, জনগণ নিষিদ্ধ করবে। কিন্তু দুঃখের বিষয়, এভাবে আসলে নিষিদ্ধ হয় না, কারণ ভোটটা অনেক কিছু দ্বারা প্রভাবিত। এখানে অর্থ, প্রভাব, প্রতিপত্তি, পেশি শক্তি অনেক কিছু দ্বারা নিয়ন্ত্রিত হয়। অনেক কিছুর উপরে ভিত্তি করে মানুষ ভোট দেয়। শুধুমাত্র দল দেখে অথবা তার পূর্বের কর্মকাণ্ড দেখে অথবা ব্যক্তি দেখে অথবা প্রতীক দেখে মানুষ ভোট দেয় না। এখানে ভোট বিভিন্নভাবে প্রভাবিত হয়। যে কারণে যদি নির্বাচন হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগের মতো একটা দল যদি নির্বাচনে আসে, অন্তত যদি 80% ভোট কাউন্ট হয়, সেখানে 25 থেকে 30% ভোট তারা পাবেই। 25 থেকে 30% ভোট যদি তারা পায়, সেক্ষেত্রে সংসদে তাদের প্রতিনিধিত্ব থাকবে। সংসদে যদি তাদের প্রতিনিধিত্ব থাকে, তারা বাংলাদেশটাকে ধ্বংস করে দিবে। ঠিক যেভাবে 2001 থেকে 6 পর্যন্ত 253 দিন বা 251 দিন তারা হরতাল দিয়ে বাংলাদেশটাকে পুরো অচল করে অগ্নিগর্ভে পরিণত করেছিল। অথচ বিএনপি একদম অর্বাচীনের মতো বলতেছে আমরা এদেরকে নিষিদ্ধ করতে হলে জনগণ নিষিদ্ধ করবে। এই বিএনপি, হয়তো কিছু লোকজন বিএনপিকে সাপোর্ট দিতেছে, বিএনপির পিছনে আছে, যেহেতু একটা তারা ঐতিহ্যবাহী দল, কিন্তু তাদের এই সংগঠনের ভিতরে তরুণ নেতৃত্ব নেই। বিএনপি এখন পরিচালিত হচ্ছে কতগুলো বামপন্থী এবং বুড়োদের দ্বারা। এদের ছাত্র সংগঠনও চাচাদের দ্বারা পরিচালিত হচ্ছে। যাদের এখন যুবদল মূল দলে থাকার কথা ছিল, আজকে এখনো তাদের দল পরিচালিত হচ্ছে সেই সব লোকদেরকে দিয়ে, যারা এখন থেকে 10 বছর 12 বছর আগে তাদের শিক্ষা জীবন শেষ করে ফেলেছে। এমত অবস্থায় এই যে ওই 10 বছর 12 বছর আগের যুগে যারা পড়াশোনা শেষ করে ফেলেছে, সেই চাচাদের আমলের পরের প্রজন্ম কি চায়, তাদের কি চাহিদা এবং তারা কাকে ভোট দিবে, কারণ তারা দীর্ঘদিন ভোট দেওয়ার সময় পায় নাই, তারা কাকে ভোট দিবে এটা কিন্তু কেউ জানে না। এই যে কেউ জানে না, এখানে বড় একটা ভয়ের জায়গা রয়েছে বিএনপির জন্য। কারণ বিএনপি যেই পথে হাঁটতেছে, স্বাভাবিকভাবেই ধারণা করা যায় যে বিএনপি তরুণ প্রজন্মের, জেনজি যেই প্রজন্মটা, তাদের আস্থা অর্জন করতে পারে নাই। তারা বিএনপিকে পছন্দ করছে না, বরং বিএনপির চেয়ে ধর্মীয় রাজনৈতিক সংগঠন জামাতকে অনেকে প্রিফার করছে। জামাতের হয়তো মাঠে সেই রকম সাধারণ মানুষের ভিতরে ভোট নেই, অ্যাক্টিভ কর্মী যাদের বলতে আমরা যাদেরকে বুঝি, সেই অ্যাক্টিভ কর্মী এবং সাংগঠনিক দিক থেকে জামাত বিএনপির চেয়ে 1000 গুণ শক্তিশালী হলেও মাঠের যে সমর্থন, সাধারণ ডুবো ভোট বা ভাসমান ভোট, যেই ভোটগুলো এদিক ওদিক হয়, যাদের ভোটে মূলত ক্ষমতার পালাবদল হয়, সেই ভোটগুলো কাদের দিকে যাবে সেটা আসলে ধারণা করা যাচ্ছে না। সেটা বিএনপির দিকে যাবে না আওয়ামী লীগের দিকে যাবে, জামাতের দিকে যাবে, আওয়ামী লীগের ভোটগুলো কোথায় যাবে।
আর আওয়ামী লীগের কাছে একটা জিনিস পরিষ্কার, যে বিএনপি এখন যতই নমনীয় আচরণ করুক, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিক, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করার পক্ষে না যাক, বাট আওয়ামী লীগ খুব ভালো করে জানে যে এই বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার সাথে সাথে বিগত 17 বছরের অত্যাচার, নির্যাতন, গুম, খুন, হত্যা, ধর্ষণ, লুটপাট, এগুলো প্রত্যেকটা জিনিসের বিচার শুরু করবে। এবং সেই বিচারটা আইন, আদালত বা কোর্টের মাধ্যমে নয়, সেই বিচারটা তারা শুরু করবে ব্যক্তিগত উদ্যোগে। ওবায়দুল কাদের বলেছিল আজ তা ক্ষমতার থেকে নেমে গেলে আমাদের 5 লাখ নেতাকর্মীর মৃত্যু হবে। খুব মিথ্যা বা অমূলক কথা বলে নেই, যেটা শুধুমাত্র বিএনপি সরাসরি নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় না আসার কারণে এই দুঃসময়টা আওয়ামী লীগকে দেখতে হয়নি। কিছু লোক হয়তো গ্রেপ্তার হয়েছে, কিছু লোক মবের শিকার হয়েছে, কিছু লোক পালিয়ে গেছে, কিন্তু যে দুঃসময়টা, যে বিভীষিকাময় সময়ের কথাটা ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, সেই সময়টা আওয়ামী লীগকে দেখতে হয়নি। কিন্তু যদি বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে, তাহলে বিএনপির যারা লোকজন আছে, নেতাকর্মী আছে, তারা এই জিনিসগুলো অবশ্যই ভুলে যাবে না। তারা এই বিগত 15 বছরের ক্ষতের প্রতিশোধ অবশ্যই নিবে। সেই দিক থেকে আওয়ামী লীগ বরং জামাতকে বেশি বিশ্বাস করতে পারে, কারণ জামাত যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যক্তিগত কোনো ক্ষোভের জায়গা থেকে কোনো ধরনের প্রতিশোধ পরায়ণমূলক আচরণ করবে না, কারণ এটা জামাতের আদর্শের সাথে যায় না। এবং জামাতই বাংলাদেশে একমাত্র 100% আদর্শিক সংগঠন, এটা আশা করি কেউ অস্বীকার করবে না। তো যেহেতু জামাতের আদর্শের সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, বিভাজন, মতভেদ এগুলো যায় না, সে কারণে এই আদর্শগত কারণেই জামাত ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের কোনো লোককে আক্রমণ করবে না। তবে হ্যাঁ, তারা একদম সঠিক আইনি প্রক্রিয়ায় বিচারের পথ বেছে নিবে এবং সেই বিচারে যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। এবং জামাতের আরও একটা বড় দিক হচ্ছে তাদের যে ব্যতিক্রম থাকতে পারে, বাট তাদের যে লিডারশিপ, সেই লিডারশিপের বেশিরভাগ লোকজনই হচ্ছে সৎ। তাদের মধ্যে অসৎ লোক নেই বললেই চলে, এবং তারা উচ্চ শিক্ষিত। এই জন্যে সাধারণ মানুষের ভিতরে একটা জাগরণ তৈরি হয়েছে যে আওয়ামী লীগ, বিএনপি সবাইকেই তো দেখলাম, সে এবার জামাতকে একটু দেখি এরা কি করে। এই ধরনের একটা মনোভাব সাধারণ মানুষের ভিতরে তৈরি হয়েছে। এবং এই যে মনোভাবটা তৈরি হয়েছে, এই মনোভাবটা তৈরি হওয়ার সুযোগ করে দিয়েছে বিএনপি। কারণ বিএনপি 71-এর কথা বলে, আরে ভাই 71 আমরা কেউই অস্বীকার করি না, 71 আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। সেই জায়গাটা অস্বীকার করার সুযোগ নাই, আমরা কেউই সেইটা অস্বীকার করি না। কিন্তু 24-কেও আপনি অস্বীকার করতে পারবেন না। এই 24 বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে মুক্তি দিয়েছে। আজকে সীমান্তে বিএসএফ বিজিবি বিএসএফ এর চোখে চোখ রেখে কথা বলে। তো এই জিনিসগুলো বুঝতে হবে। এই জন্য যদি বিএনপি এই তরুণ প্রজন্মের, নতুন প্রজন্মের পালস বুঝতে না পারে, তাহলে বিএনপি অবশ্যই তরুণ প্রজন্মের ভোট হারাবে। আর তরুণ প্রজন্মের আস্থা যদি তারা অর্জন করতে না পারে, তাদের ভোট যদি তারা তাদের বাক্সে ভরতে না পারে, তাহলে বিএনপি আদৌ ক্ষমতায় আসতে পারবে কিনা এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। না, আমার মনে হয় এখনো যথেষ্ট সময় আছে, বিএনপির মাঠে নামা উচিত। এই যে ছাত্ররা আবার নতুন করে মাঠে নেমেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য, সেই সাথে তাদের অবশ্যই সংহতি প্রকাশ করা উচিত অনতিবিলম্বে। এখনো খুব বেশি দেরি হয়ে যায় নাই, ছাত্র জনতা তাদের জন্য অপেক্ষা করতেছে। আমরাও যারা ছোটবেলা থেকে বিএনপিকে ভালোবেসে আসছি, এখন বিএনপির এই যে এই বর্তমান কর্মকাণ্ডকে আমরাও ভালোভাবে দেখছি না। এই জন্যে অনতিবিলম্বে বিএনপির এই ব্যাকডেটেড মেন্টালিটির নেতৃত্ব পরিবর্তন করতে হবে, তরুণ প্রজন্মকে সামনে নিয়ে আসতে হবে, যারা তরুণ প্রজন্মের পালস বুঝে এবং সময় উপযোগী রাজনীতি যারা করতে পারে। সেই সাথে আরও একটা জিনিস, কতটুকু সত্য মিথ্যা জানি না,
বিএনপি ধারণা করা হচ্ছে বিএনপি ইন্ডিয়া এবং রয়ের ফাঁদে পা দিয়েছে, এই জন্যই তারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাচ্ছে। তো বাংলাদেশে র বা ভারত এদের যে আধিপত্যবাদের রাজনীতি বা এদের পাঁচ আটা রাজনীতি, সেই সময়টা পার হয়ে গেছে। এখন বর্তমান যে সচেতন সমাজ, তারা কেউই আর এই ইন্ডিয়ার গোলামি করতে অভ্যস্ত না, গোলামিটাকে তারা পছন্দ করে না। কাজেই এখনো যদি কেউ মনে করে দাদারা আদা পড়া খাইয়ে আমাদেরকে ক্ষমতায় রাখবে, তাহলে তারা অবশ্যই ভুলের স্বর্গে বসবাস করতেছে, বোকার স্বর্গে বসবাস করতেছে। আশা করি তাদের বোধোদয় হবে, আল্লাহ তাদের শুভ বুদ্ধির উদয় ঘটাবেন তাদের মধ্যে, এবং তারা অচিরেই দাদাবাবুদের প্রেসক্রিপশন ছেড়ে নিজস্ব মেধা, বিচক্ষণতা ও বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিয়ে সঠিক পথে ফিরে আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অবশ্যই যার যার জায়গা থেকে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরকে সহযোগিতা করুন, তাদের সাথে যোগ দিন, এই আন্দোলনকে সফল করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।